প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মলদ্বারের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জুনায়দুর রহমান 1981 সালের অক্টোবর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, মলদ্বারের সমস্যা আমরা অনেকের ক্ষেত্রে আসলে নানা ধরনের মলদ্বারের সমস্যা দেখি। একেবারে অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে মলদ্বারের কোন কোন সমস্যা নিয়ে রোগীরা মূলত আপনাদের কাছে আসে? মলদ্বারের কমন সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে পায়খানা করার সময় তার ব্যথা হয়। আচ্ছা, পায়খানা করার সময় তার রক্ত যায়, অথবা পায়খানার রাস্তা কোনো অংশ দিয়ে একটু পুঁজ বের হচ্ছে বা একটু পানির মতো বের হচ্ছে, অথবা পায়খানা করার সময় পায়খানাটা তার ক্লিয়ার হয় না, মনে হয় যে পায়খানাটা আবার রয়ে গেছে। আর পায়খানার ক্ষেত্রে যে রক্ত যায়, কারো টাটকা রক্ত যায়, কারো কালচে রক্ত যায়। সাধারণত এই ধরনের সমস্যা নিয়ে, এছাড়া কোষ্ঠকাঠিন্য তো একটা কমন প্রবলেম আছে, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসে। মলদ্বারের কোন কোন রোগগুলো বেশি দেখতে পান? মলদ্বারের কতগুলো যে কমন রোগ আছে তার মধ্যে যেটাকে আমরা যদি ক্যাটাগরাইজ করি, যেমন বিনাইন কিছু ডিজিজ আছে, রোগ আছে, অথবা ক্যান্সার জাতীয় কিছু রোগ আছে। বিনাইন রোগগুলোর মধ্যে যেমন অ্যানাল ফিশার, ফিস্টুলা, পেরিয়ানাল অ্যাবসেস, প্রক্টাইটিস, এই ধরনের সমস্যা নিয়ে আছে। এছাড়া যেটা বললাম যে মলদ্বারের টিউমার, এটাকে রেকটাল ক্যান্সার বা পায়ুপথের ক্যান্সার, এ ধরনের সমস্যা নিয়েও আমাদের কাছে আসে। স্যার, পাইলস, জি, এই বিষয়টি আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পাই। একেবারে শুরুর দিকে আসলে পাইলসে আসলে লক্ষণ উপসর্গ কি থাকে? মূলত আমি বলবো যে দুটো সমস্যাই মেইন থাকে। একটা হচ্ছে তার পায়ুপথ দিয়ে রক্ত যায়, এবং সেই রক্তটা সাধারণত টাটকা রক্ত যায়, লালচে কালারের রক্ত যায়। আরেকটা যেটা হয় যে পায়খানা করার সময় তার পায়খানা রাস্তা ফুলে যায়। সেই ফোলাটা আবার বিভিন্ন হতে পারে, অল্প হয়, অনেক সময় বেশি হয়। অনেক সময় দেখা যায় যে পায়খানা করার পরে ফোলাটা আবার অটোমেটিক ভিতরে ঢুকে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে ঢুকছে না, সে আঙ্গুল দিয়ে ঢুকাচ্ছে। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে পায়খানা যে ফুলে গেছে, সেই মানে ভিতর থেকে যে মাংসপেশিগুলো বের হচ্ছে সেগুলো আর ভিতরে ঢুকছে না। সেক্ষেত্রে রোগী কিন্তু ব্যথা নিয়েও আমাদের কাছে আসতে পারে। পরবর্তীতে আসলে কি কারণে হচ্ছে এমন? পাইলসের মেইন সমস্যার মধ্যে যে কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যাদের কোষ্ঠকাঠিন্য প্রবণতা বেশি বা লম্বা সময় কোষ্ঠকাঠিন্য থাকে, তাদেরই হচ্ছে আপনার এই পাইলস হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাছাড়াও যারা আমরা অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করি, ইনঅ্যাক্টিভ থাকি, অথবা আমাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আমরা মাংস বেশি খাই, বিশেষ করে রেড মিট বা ফাস্টফুড বেশি খাই, এদের ক্ষেত্রে কিন্তু এই পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিকিৎসকের কাছে শরণাপন্ন হবার পর আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করেন পাইলস রোগ নির্ণয়ের ক্ষেত্রে? ডিজিটাল রেকটাল এক্সামিনেশন উইথ প্রক্টোস্কোপি, যেটা পায়খানাস্থ আমরা একটা যন্ত্র দিয়ে পরীক্ষা করি, এটা আমরা চেম্বারেই রোগীকে করি। এটার মাধ্যমেই পাইলসের রোগ, যেটা পাইলস যে রোগটা, সেটা নির্ণয় করা 100% সম্ভব। এটার জন্য আলাদা কোনো পরীক্ষার আসলে প্রয়োজন নেই। স্যার, অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা, সেগুলোর পরীক্ষা নিরীক্ষাটা আসলে কিভাবে করে থাকেন? এই তিনটি বিষয় যদি একটু আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারি। অ্যানাল ফিশার যে সব রোগীরা ভোগেন অ্যানাল ফিশারে, তাদের ক্ষেত্রে মেইন কমপ্লেইন থাকবে যে টয়লেট করার সময় তাদের ব্যথা হয়, এবং টয়লেটের পর তার পায়খানা রাস্তা অনেক জ্বালা পোড়া করে, এবং সেক্ষেত্রে কোনো ফুলে যায় না, কিন্তু পায়খানার সাথে তার রক্ত যেতে পারে। আর পাইলসের ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে তার রক্ত যাবে এবং পায়খানা রাস্তা ফুলে যাবে। আর ফিস্টুলার ক্ষেত্রে যেটা হয়, তার পায়খানা রাস্তার পাশে একটা ছোট্ট ছিদ্রের মতো থাকে, সেখান দিয়ে তার হচ্ছে পুঁজ বা পানির মতন বের হয়। দেখা যাচ্ছে অনেক সময় কিছুদিন ভালো থাকে, আবার বের হচ্ছে। মূলত এই ধরনের এই তিনটা উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে। ডায়াগনোসিসের পরবর্তী সময় আসলে কাউন্সেলিং কিভাবে করেন? অ্যানাল ফিশার, ফিস্টুলা এবং পাইলস, এটা আমরা ডিআরই প্রক্টোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। এখন তার চিকিৎসা পদ্ধতি যেটা বলছিলেন, আসলে চিকিৎসা পদ্ধতি যেমন অ্যানাল ফিশারের ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে আসলে চিকিৎসা পদ্ধতিতে যাবার আগে আসলে রোগীদের সাথে সেই বিষয়গুলো কিভাবে বুঝান, বা পরবর্তী করণীয় কি, চিকিৎসা পদ্ধতিতে তিনি যাবেন কিনা, যেতে হবে কিনা, সেগুলো কিভাবে কাউন্সেলিং করেন? এই জিনিসগুলোর প্রত্যেকটাই ডিপেন্ড করে তার রোগের স্টেজটা বা
রোগটা কোন পর্যায়ে আছেন, আমি সেটাই বলছিলাম আপনাকে যে অ্যানাল ফিশারের ক্ষেত্রে যদি সে প্রাথমিক পর্যায়ে আসে তাকে আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে পারি এবং তাকে কিছু নিয়মকানুন, যেমন তার পায়খানা নরম রাখতে হবে, সেই জন্য তাকে খাদ্যাভ্যাস অবশ্যই খুব ভালোভাবে মেনটেন করতে হবে। তাকে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, পানি খেতে হবে, রেড মিট অ্যাভয়েড করতে হবে, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। সে যদি দেখাচ্ছে তারপরও যদি তার রিলিভ না হয়, তার পেইন থাকে বা ফিশারটা অনেক বেশি এক্সটেন্সিভ থাকে, সেক্ষেত্রে আমরা অপারেশনে যাই। পাইলসের ক্ষেত্রেও প্রাথমিক পর্যায়ে আসলে আমরা 4টা ভাগে ভাগ করি পাইলসকে। যেমন ফার্স্ট ডিগ্রি যদি কেউ আছে তাহলে তাকে আমরা মেডিকেশনের মাধ্যমে চিকিৎসা করি। সেকেন্ড ডিগ্রি তো কিছু মেডিকেশন করা যায়, যদি মেডিকেশন ফেলিওর হয় আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে সেগুলোতে যাই। থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রির ক্ষেত্রে অপারেশনটা লাগে। আর ফিস্টুলার কথা যেটা আমি বলছিলাম আপনাকে, ফিস্টুলার আসলে চিকিৎসা অপারেশন, এটার আসলে মেডিকেশনের সুযোগ খুবই কম। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে অপারেশনগুলোর কথা বলছেন, কি পদ্ধতিতে অপারেশনগুলো আপনারা করে থাকেন, আমি যদি একটু 3টি রোগের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে জানতে পারি। আসলে আমরা অ্যানাল ফিশারের ক্ষেত্রে যে অপারেশন করি সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো সাধারণত ইউজ করি, একটা হচ্ছে কেটে আমরা অপারেশন করি, যেটাকে আমরা ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারেটমি বলি, অথবা লেজারের সাহায্যে আমরা করতে পারি। আর পাইলসের ক্ষেত্রেও আমরা যদি অপারেশনের কথা বলি সেক্ষেত্রেও আমরা বেশ কয়েকটি উপায় আছে। যেমন হচ্ছে আমরা কেটে অপারেশন করতে পারি, অথবা লেজারের সাহায্যে করতে পারি, অথবা আপনার মেশিনে বা লংয়ের সাহায্যে অপারেশন করতে পারি। এছাড়াও অন্য কিছু পদ্ধতি আছে, বেন্ডিং অথবা হচ্ছে ডপলার গাইডেড হেমোরয়েডাল আর্টারি লাইগেশন, এই ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা অপারেশন করতে পারি। পাইলসের ক্ষেত্রে আসলে অনেকেই বলেন যে না, তিনি অপারেশনে যাবেন না, অপারেশনে যাওয়া ছাড়া আর কোনো উপায় রয়েছে কিনা? আসলে সব পাইলসে তার অপারেশন প্রয়োজন হয় না, এটা ডিপেন্ড করে তার কোন গ্রেডের উপরে আছে। হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে এবং খাদ্যাভ্যাস, তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা চিকিৎসা পদ্ধতি ক্যারি করতে পারি। থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রির ক্ষেত্রে আসলে এই দুই ক্ষেত্রে অপারেশন আসলে প্রয়োজন। সেক্ষেত্রে অপারেশন না করলে ওষুধে তার আসলে উপসর্গ নিরসন হওয়াটা চান্স খুবই কম। অ্যানাল ফিশার এর চিকিৎসা না করালে পরবর্তী জীবনে কি সমস্যা হয়? অ্যানাল ফিশার চিকিৎসা না করলে সে তার ব্যথাটা সে ক্যারি করতে হবে তাকে। এই ব্যথা পায়খানা করার সময় তার ব্যথা হবে, পায়খানার পরে জ্বালা পোড়া হবে। দেখা যাচ্ছে আসলে কি অ্যানাল ফিশারটা কিন্তু পায়খানাতে একদিকে ফাটল হয়ে যায়, এবং সেই ফাটল একদিকে অনেক সময় দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে পায়খানাতে চতুর্দিকেও ফেটে যায়, এবং সে তীব্র ব্যথা অনুভব করে, এবং ব্যথার কারণে সে টয়লেটে যেতে ভয় পায়। হ্যাঁ, তার জন্য টয়লেটটা একটা মানে দুঃস্বপ্নের মতো কাজ করে। অ্যানাল ফিশার এটি কি আসলে একা একাই ভালো হয়ে যেতে পারে কিনা? যদি আর্লি স্টেজে থাকে এবং সে যদি লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস মেনটেন করে আর কিছু ওষুধপত্র খায়, তাহলে সেটা সে ভালো হয়ে যেতে পারে। অ্যানাল ফিস্টুলার কথা যেটি আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, যদি এটার চিকিৎসা না করায় বা চিকিৎসকের শরণাপন্ন না হয়, পরবর্তীতে কি সমস্যা হয়? আসলে অ্যানাল ফিস্টুলা যেহেতু অপারেশনই একমাত্র চিকিৎসা, যদি সে চিকিৎসা না করে আসলে কি হতে পারে একটু বুঝিয়ে বলি দর্শক শ্রোতাদের জন্য। আসলে দেখা যাচ্ছে যে আপনার পায়খানা রাস্তার পাশে ছোট্ট একটি ছিদ্র থাকে, যেখান থেকে আপনার পুজ বা পানির মতো বের হচ্ছে। আপনি যদি অপারেশন না করান সেটা কি হতে পারে? আসলে দেখা যাচ্ছে কি এই যে বাইরে আপনি যে ছিদ্রটুকু দেখছেন, সে এই ছিদ্রটুকু কিন্তু পায়খানা রাস্তার সাথে ভিতরের দিকে তার কানেকশন থাকে। হ্যাঁ, এখন সেই কানেকশন বা যেটাকে আমরা নালী বলি, সে নালীটা প্রথমে সিঙ্গেল থাকে, পরে দেখা যাচ্ছে ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, অথবা সে পায়খানা রাস্তার উপরের দিকে গিয়ে কানেকশন হচ্ছে, যেটাকে মানে সিম্পল ছিল ফিস্টুলাটা, সেটা কমপ্লেক্স ফিস্টুলা হয়ে যেতে পারে। তখন সেক্ষেত্রে তার অপারেশন কিন্তু একাধিকবার লাগতে পারে। হ্যাঁ, এবং তার সেক্ষেত্রে তার আবার হওয়ার প্রবণতাও কিন্তু বেড়ে যেতে পারে। অতএব ফিস্টুলা আপনি দেরি করলে সেটা আসলে মানে সিম্পল ফিস্টুলা থেকে কমপ্লেক্স মানে জটিল ফিস্টুলায় পরিণত হতে পারে। মলদ্বারের যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে অপারেশনের কথা বলছিলাম, পরবর্তীতে আসলে অপারেশন আবারও প্রয়োজন হতে পারে কিনা? আসলে অপারেশন পরবর্তীতে আবার লাগতে পারে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে তার রোগের উপরে। ঠিক আছে, হ্যাঁ, সাধারণত আমরা যে কারণে অপারেশন করি, ফিশার, ফিস্টুলা বা হেমোরয়েডের ক্ষেত্রে সাকসেসফুল অপারেশন হলে আশা করি আর অপারেশন হওয়ার দ্বিতীয়বার লাগার কোনো প্রয়োজনীয়তা নাই। কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে রোগীদের আসলে আমাদের এই জন্যই কাউন্সিলিং করতে হয়, যেমন হেমোরয়েড। হ্যাঁ, হেমোরয়েড আসলে বিভিন্ন পজিশনে হয়। আমরা পায়খানা রাস্তাকে যদি একটা ঘড়ির সাথে আমরা তুলনা করি, দেখা যাচ্ছে 3, 7 এবং 11 o'clock পজিশনে কমন হয়। ধরা যাক তার 3 o'clock পজিশনে একটা তার হেমোরয়েড হয়েছে, আমি তাকে অপারেশন করে দিয়েছি, সে ভালো আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তার 7 এবং 11 o'clock পজিশন সে কিন্তু যদি তার লাইফস্টাইল মেনটেন না করে সেক্ষেত্রে হতে পারে। তার মানে এই না যে আপনি অপারেশন করেছেন এটা ফেলিওর হয়েছে, আপনি যেখানে করেছেন সেখানে কিন্তু হয় না, হয়েছে অন্য জায়গায়। তো
তো তাহলে এটা রোগীদেরকে আমরা কাউন্সিলিং করি যে হ্যাঁ আপনি অপারেশন করান, অপারেশন পরবর্তী নিয়মকানুন না হলে আপনার এই যে অন্য পজিশনগুলোতে আছে সেখানেও কিন্তু আপনার আবার হতে পারে, ঠিক আছে? তাহলে রোগী বুঝে, না হলে রোগী মনে করে যে আমি অপারেশন করিয়েছি একবার আবার হয়েছে। নিশ্চয়ই। অপারেশন করবার পর আসলে ফলো আপটি কীভাবে নিশ্চিত করেন? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা অপারেশনের পরে ফলো আপ খুবই জরুরি। এইসব অপারেশনের ক্ষেত্রে আমরা ফলো আপ করে থাকি। সাধারণত এইসব অপারেশন কিন্তু আমরা ডে কেস হিসেবেই করতে পারি। যেদিন অপারেশন করি ওই দিন বা পরের দিন আমরা ছুটি দিয়ে দিই হসপিটাল থেকে। তারপরে আমরা সপ্তাহখানিক পরে আবার আসতে বলি। তারপরে রেগুলার কিছু আসলে রোগী অনুযায়ী, রোগীর কন্ডিশন অনুযায়ী আমাদেরকে ফলো আপে ডেট দিই। তবে তাকে আমরা অবশ্যই অ্যাডভাইস করি, আমি বারবারই বলছি যে লাইফস্টাইল মডিফিকেশন, দ্যাট মিনস সে তার রেড মিট খাবে না, ভেজিটেবল খেতে হবে, পানি খেতে হবে বেশি করে, অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ করবে, এই জিনিসগুলো সে অবশ্যই মেনটেন করবে। অ্যানাল ফিশার এবং পাইলসের ক্ষেত্রে রোগীরা অনেক সময় আসলে বলে যে মুখে খাবার কোনো ওষুধ দিয়ে আসলে চিকিৎসা করা যায় কিনা, সেক্ষেত্রে আসলে কি বলবেন? সেটা আমি একটু আগেই বললাম যে তার যদি প্রাথমিক পর্যায়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই মুখে খাবার ওষুধ আছে, সেটা দিয়ে আমরা চিকিৎসা অবশ্যই করতে পারি তাদেরকে। এবং সে যদি ওষুধ ঠিকভাবে সেবন করেন এবং সে যদি তার লাইফস্টাইল মডিফিকেশন করেন, নিয়ম কানুন মানেন, অবশ্যই সে ভালো থাকবে। যে মলদ্বারে নানা ধরনের সমস্যার কথা বলছিলেন, সাথে ক্যান্সারের সমস্যার কথাও বলছিলেন, সেক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে এটা কিন্তু আমাদের খুব একটা অ্যালার্মিং জিনিস। কারণ হচ্ছে মলদ্বারে যখন রক্ত যায় অনেক সময় ব্যথা যদি না হয়, রোগীরা আসলে সেটাকে গুরুত্ব দিতে চায় না। তো আমি বলবো যে যার পায়খানা রাস্তাতে যদি রক্ত যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ হন। তবে মলদ্বারে ক্যান্সার হলে যে রক্তটা যায় সাধারণত এটা টাটকা রক্ত যায় না, একটু অল্টার কালচে কালার বা খয়েরি কালারের রক্ত যায়। রোগীরা যদি খেয়াল করেন যে তার কালচে বা একটু খয়েরি কালারের রক্ত যাচ্ছে অথবা পায়খানার সাথে একটু বিজল বিজল যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ ক্যান্সার আসলে এমন একটা জিনিস যে দ্রুত সে এটা ছড়িয়ে যেতে পারে। অতএব ক্যান্সার হলে দ্রুত ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? ডিপেন্ড করে ক্যান্সারের স্টেজের উপরে। তো ক্যান্সারের চিকিৎসা তো অবশ্যই অপারেশন আছে, অপারেশনের সাথে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, এই চিকিৎসাগুলো আমরা দিই। কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার? অবশ্যই সার্জারি তো অবশ্যই লাগবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি ধরে নিই কোলন ক্যান্সার অথবা রেকটাম ক্যান্সার। আমি ধরে রেকটাম ক্যান্সারে যদি হয়, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা রেকটামের নিচে দিকে অপারেশন, যদি তার ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে। এবং অপারেশনকে আমরা বলি অ্যাবডোমিনোপেরিনিয়াল ডিসেকশন, যেটা হচ্ছে তাকে কিন্তু একদম পার্মানেন্টলি পায়খানা রাস্তা পেটে দিয়ে করে দিতে হয়। কিন্তু উপরের দিকে থাকলে সেই অপারেশনটুকু আবার পায়খানা রাস্তা পেটে দিয়ে করা লাগে না। ওই মলদ্বারের যে অংশটুকু এফেক্টেড তার উপরে নিচে কিছু ভালো অংশ কেটে রেখে আমরা আবার দুটোর মধ্যে জোড়া লাগিয়ে দিতে পারি। মলদ্বারের সমস্যার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মলদ্বারের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সবসময় বলাই হয়ে থাকে আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয় প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা
বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন। রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম। তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে। কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে? অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি, এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে। কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যেই খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন। তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এগুলো সাহায্য করবে। মলদ্বারকে ভালো রাখবার জন্য কিংবা মলদ্বারকে সুস্থ রাখবার জন্য প্রতিনিয়ত আসলে কি করণীয়? মলদ্বারকে যদি ভালো রাখতে চান বা রোগমুক্ত রাখতে চান আমাদের লাইফস্টাইল মডিফিকেশন খুবই জরুরি। যেমন হচ্ছে মাংস, রেড মিট কম খাবেন, ফাস্টফুড কম খাবেন, সবজি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং পরিমিত পরিমাণে আমাদেরকে সবাইকে এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আপনার পায়খানা যদি স্বাভাবিক থাকে, কোষ্ঠকাঠিন্য না থাকে, আপনার মলদ্বারও ঠিক থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদের এবং ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মলদ্বারের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। জন্মগত যেসব সমস্যা নিয়ে শিশু জন্ম নেয় তার ভিতর কমনগুলো হলো ক্যাটারেক্ট, যেটা ছানি আমরা বলি, তারপরে গ্লোকোমা জন্মগত, তারপরে যেটা আসতে পারে নেত্রনালী বন্ধ থাকে, যেটাকে আমরা ক্রনিক ড্যাক্টোসিস, কনজেনিটাল ড্যাক্টোসিস্টাইটিস বলি। সো মোস্টলি এই কয়টা মানে মোস্ট কমন কজ জন্মগত সমস্যা। এখন একটা কোশ্চেন আছে, জন্মগত সমস্যাটা কেন হয়? যদি মাদার প্রেগনেন্ট অবস্থায় কোনো ইনফেক্টেড হয়, যেমন টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, হিস্টোপ্লাজমিক, এইসব রোগ যেমন যারা যদি আক্রান্ত হয় তখন বাচ্চা এইসব প্রবলেম নিয়ে জন্ম নেওয়ার সমস্যা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।